ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শরীফ ওসমান হাদি সংগঠন ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। দর্শক, গত রাতভর যমুনার সামনে, যমুনার পাশে, যমুনার চতুর্দিকে কি হয়েছে, কি হচ্ছিল, কি হতে চলেছে। ডক্টর ইউনূসের এক ঘোষণায় তোলবার, নির্বাচনের আগেই যে ফালে পড়ল বিএনপি। এদিকে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাচের ঘটনায় নতুন মোড়, বের হয়ে আসলো গোপন নথি। গত রাত থেকে যমুনার সামনে যা হচ্ছে সেই ব্যাপারটা আবার নতুন করে সকাল 11টা থেকে সংঘাতের পর্যায়ে গেল। দিকে জেতাতে আওয়ামী লীগের ভয়ঙ্কর খেলা, তারেকের কাঁধে চড়ে হাসিনার দেশে ফেরার গোপন চক্রান্ত ফাঁস। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা, আসলে নির্বাচন হবে তো। 1972 সাল, তারপর দীর্ঘ 54 বছর কেটে গেছে। আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছি, কিন্তু আজ প্রিয় দর্শক, হঠাৎ করেই ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি তিনি একটি পোস্ট দিলেন এবং সেই পোস্টে তিনি বললেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক। প্রিয় দর্শক, এই পোস্টটি দেওয়ার পর থেকেই কিন্তু এক দল বলছে যে মিজানুর রহমান আজহারি দাড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে বা দাড়িপাল্লাকে সমর্থন করছে। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামতটি কি, আপনি তা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে শহীদ শরীফ ওসমান হাদির হত্যায় প্রায় কিন্তু 2 মাস পেরিয়ে গেছে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত কোনো সুস্থ তদন্ত বা সুস্থ বিচারের আওতায় শহীদ ওসমান হাদি হত্যাকারীদের নিয়ে আসতে পারেনি। প্রিয় দর্শক, এই শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনায় কিন্তু গতকাল থেকে আন্দোলন করছে ইনকিলাব মঞ্চের জাবেদ সহ সকল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বা জনসমর্থন। প্রিয় দর্শক, আজ কিন্তু ইনকিলাব মঞ্চের যে জাবেদ রয়েছে সেই জাবেদ কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং তিনি কিন্তু হসপিটালে রয়েছে এবং সাথে আরো 2 জনকে কিন্তু গুরুতর আহত করা হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রিয় দর্শক, তাহলে কি এই শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার বাংলার মাটিতে হবে না? এই শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে নামলেই কেন সরকার থেকে বা প্রশাসন থেকে তাদের উপর অতর্কিতভাবে হামলা করে, তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এর সাথে সাথে ভিডিও শুরুতে যে আরো ভিডিওর অংশ বিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, গত রাতভর যমুনার সামনে, যমুনার পাশে, যমুনার চতুর্দিকে কি হয়েছে, কি হচ্ছিল, কি হতে চলেছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে নতুন করে যমুনার সামনে জড়ো হয়েছেন আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের কর্মীরা। তাদের সমর্থনে অনেকেই গিয়েছে। সেখান থেকে পুলিশের সঙ্গে নানা বাদানুবাদের ঘটনা আমরা দেখেছি এবং পুলিশকে এরকম হুমকিও দেওয়া হয়েছে যে আমাদের গায়ে যদি ফুলের টোকাও দেওয়া হয় তাহলে আগামী কালকের মধ্যে ঢাকা শহরে 50 লক্ষ লোক নেমে পড়বে। কিছু কি বোঝা যাচ্ছে কিংবা কিছু কি হতে যাচ্ছে? যমুনাতে যখন এই কর্মকাণ্ড হচ্ছে তখন রমনা অঞ্চলের ডিসি মাসুদ তিনি বলছেন এই অঞ্চলে 144 ধারা জারি আছে। 144 ধারা জারির মাঝেও এই আন্দোলনটা হচ্ছে কেন? নাকি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার মনোযোগী না, সরকার এটাকে গুরুত্ব দিচ্ছে না? আসলে কোনটা, কোন পরিস্থিতির কারণে ইনকিলাব মঞ্চ এতটা হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে আদতে যমুনাতে কি হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যমুনাতে কি হচ্ছে এটা নিয়ে রাতভর শঙ্কা তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝে ওঠাটা মুশকিল। আমি যদি বেশ কিছু বাক্য বিনিময়ের কথা বলি সেগুলোর প্রসঙ্গে পরে আসছি। তার আগে ডেইলি স্টার কি বলছে চলুন আগে ডেইলি স্টারের খবরটা দেখি, পাশাপাশি আরেকটা ছবিও আমরা দেখবো। ডেইলি স্টার তারা বলছে হাদি হত্যা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ। অর্থাৎ তাদের নতুন দাবি হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে। তার মানে বর্তমান সরকারের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়াতে তারা আস্থা রাখতে পারছে না, বর্তমান সরকারকে আস্থার মধ্যে তারা রাখছে না। এবং এরকম কথাও বলা হয়েছে বর্তমান সরকারের ভেতরে কিছু লোকজন ঢুকে রয়েছে যারা ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচার হোক এটা নাকি চান না। ডেইলি স্টার যেটা বলছে সেটা হচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা জানান শুরুতে ইনকিলাব মঞ্চের 8 থেকে 10 জন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক সেই আলোচিত জুমা এবং হাদির স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা। কর্মসূচি থেকে আব্দুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় আমরা অল্প কয়েকজন মানুষ এসেছি। আমরা চাইলে আরো মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না।
তিনি আরো বলেন, হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটা নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি ছেড়ে যাব না। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আরো 40 থেকে 50 জনকে সেই সময় সন্ধ্যার দিকে যখন শুরু হয় তখন অপেক্ষা করতে দেখা যায়। এই খবরগুলো যেটা বলছে ডেইলি স্টার, এই খবরের পরে আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই, যে ছবিটা আমরা দেখছি যে এনসিপির আলোচিত এমপি ক্যান্ডিডেট ঢাকা 8-এর নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও ওখানে যোগ দিয়েছেন। সে ছবিটা দেখে নিন, জাবেদের সামনে তিনিও বসে আছেন এবং তিনি যোগ দিয়েছেন, এরকম একটা খবর বিভিন্ন গণমাধ্যমে এই ছবি প্রকাশিত হচ্ছে। রমনা অঞ্চলের ডিসি মাসুদ জাবেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে এটা মানে এখানে অনেক ব্যাপার আছে, এটা 144 ধারা জারি করা এলাকা, এখানে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করা যায় না, আমাদের উপরের নির্দেশে চলতে হয়, যদি আপনারা এই জায়গাটা না ছাড়েন তাহলে একটা সময় হয়তো আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। পাল্টা জাবের যেটা বলেছেন ডিসি মাসুদকে, সেটা হচ্ছে যে কি করবেন, সর্বোচ্চ আমাদেরকে লাঠিপেটা করবেন, জলকামান আনবেন, জলকামান এনে আমাদের উপরে জলকামান মারবেন। ডিসি মাসুদ তখন বলেন, এই মাত্র কয়েকজন মানুষের জন্য তো জলকামান লাগে না। তখনই ভয়ঙ্কর কথাটা জাবের বলেছেন যে কত মানুষ হলে জলকামান আনা যায় আপনি সেটা বলেন, 2 ঘন্টার মধ্যে আপনি যত মানুষের কথা বলবেন তত মানুষ যদি আনতে না পারি তাহলে আমি এই জায়গা ছেড়ে দেব। এবং জাবেরকে এরকম হুঙ্কারও দিতে আমরা দেখেছি যে তাদের গায়ে যদি ফুলের টোকাও দেওয়া হয়, অর্থাৎ 144 ধারা ভেঙে তারা ওখানে সমাবেশ করছে এবং মিছিল করেছে, স্লোগান দিয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু তিনি হুঙ্কার দিয়েছেন যে যদি তাদের গায়ে ফুলের টোকা দেওয়া হয় তাহলে কালকের মধ্যেই, অর্থাৎ গত রাতে যেটা বলেছেন যে যেটা আজকের মধ্যে হবে, তিনি বলছেন যে কালকের মধ্যে 50 লক্ষ লোক ঢাকায় জমায়েত করা হবে, তখন সরকার বিপদে পড়ে যাবে। মানে একটা সরকার বিরোধী একটা ব্যাপার আমরা দেখছি। মানে ডিসি মাসুদের সঙ্গে এই যে তর্ক বিতর্ক, কত লোক আপনার প্রয়োজন, কত লোক হলে আপনার জলকামান আনা সম্ভব হবে, আপনি 2 ঘন্টার নোটিস দেন, 2 ঘন্টার মধ্যে তত লোক যদি হাজির করতে না পারি তাহলে জায়গা ছেড়ে দেবো। এবং সেখান থেকে এরকম আহ্বানও জানানো হয় যে যমুনার আশেপাশে যতগুলো রাস্তা রয়েছে সব রাস্তা যেন ওসমান হাদির সমর্থকরা তারা যেন বন্ধ করে দেয়, বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরি করে, সেখানে যেন সমাবেশ করে, এরকম ঘোষণাও আমরা দেখেছি। রাতভর একটা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল, সেটা হচ্ছে যে ওসমান হাদির বিচারের ব্যাপারে সরকারের দিকে সন্দেহের তীর ছুড়ে দেওয়ার অর্থ কি। সরকার তো এই ব্যাপারে খুবই মানে সচেতন এবং খুবই উদ্যোগী, এবং সরকার ওসমান হাদিকে ওন করে, সরকার ওসমান হাদিকে এতটাই ওন করে যে ওসমান হাদির কবর পর্যন্ত সরকার দিতে রাজি হয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সর্বোচ্চ সম্মানে তাকে দাফন করা হয়েছে। এই ব্যাপারগুলো সত্ত্বেও সরকারের দিকে কেন সন্দেহের তীর যাচ্ছে, কেন জাতিসংঘের তত্ত্বাবধানে এই মানে তদন্তটা হতে হবে, কেন বাংলাদেশ সরকার পারবে না, কেন বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারবে না, এই প্রশ্নগুলো আসছে যখন, তখন অনেকে আবার অতি উৎসাহী হয়ে যে কথাটা বলতে চাইছেন, বিশেষ করে জাবেরের ওই কথাগুলো যে আমাদের গায়ে ফুলের টোকা দিলে কালকে 50 লক্ষ লোক জমায়েত হবে, এই কথা দিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার চেষ্টা করছেন যে নির্বাচন কেন্দ্রিক কোনো ইস্যু তৈরি হচ্ছে কিনা, আগামী নির্বাচনটা যেন ঠিকঠাকভাবে হতে না পারে, সেই মানে ব্যাপারগুলো কোনো একটা পক্ষ ওসমান হাদির এই ব্যাপারটাকে কেন্দ্র করে একটা গোলযোগ তৈরি করা, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, যেন নির্বাচনের কাজকাম ব্যাহত হয় এবং এমনকি নির্বাচনটাও বানচাল হয়ে যায় কিংবা পিছিয়ে যায়, এরকম কোনো ব্যাপার রয়েছে কিনা, এরকম লেখালেখিও আমি বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। কিন্তু আমরা কংক্রিটলি আসলে ভাবতেও চাই না, মন্তব্য করতেও চাই না যে কি হচ্ছে। আমরা শুধু এটুকু বলতে চাই যে সরকারের ওপরে ইনকিলাব মঞ্চ আস্থা রাখতে পারছে না তখন ব্যাপারটা খুবই গুরুতর দিকে যাচ্ছে। তারা কি সরকারের উপরে আস্থা রাখতে পারছে না, নাকি কোনো একটা পক্ষ থেকে তাদেরকে বলা হচ্ছে যে সরকারের উপরে আস্থা রাখতে পারছি না, এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করতে পারলেই একটা অবস্থা ক্রিয়েট হবে যে ব্যাপারটা এরকম দ্বন্দ্বের মধ্যে যাবে যে হাদি হত্যাকাণ্ডের বিচার আগে নাকি নির্বাচন আগে, কোনটা প্রায়োরিটি। ইনকিলাব মঞ্চের কাছে তো অবশ্যই হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারটা প্রায়োরিটি, এবং তারা চাই যে এই সরকারের আমলেই, তাদের প্রধান দাবি ছিল যে এই সরকারের আমলেই এই বিচারের রায় ঘোষিত হবে। কিন্তু এখন পর্যন্ত তদন্তই শেষ হয়নি। একবার চার্জশিট জমা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে ভুল থাকায় পুনরায় আবার তদন্তের ব্যাপার আমরা দেখেছি। সুতরাং এই সরকারের আমলে যে বিচার প্রক্রিয়া শুরুই হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। সেই ইস্যুটাকে নিয়ে মানে ইনকিলাব মঞ্চ না, তৃতীয় কোনো পক্ষ কিংবা তৃতীয় কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যারা এই ঘটনার মাধ্যমে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা করতে পারে যাতে তাদের স্বার্থ উদ্ধার হতে পারে, সেরকম কোনো তৃতীয় পক্ষ কি এর সঙ্গে জড়িত রয়েছে? আদতে হচ্ছেটা কি? দর্শক, আপনি কি ভাবতে পারছেন আদতে হচ্ছেটা কি? আজকে 6 তারিখ, বেশ কয়েকদিন থেকে এই জানুয়ারির শেষের দিক থেকেই আলোচনা হচ্ছিল যে ফেব্রুয়ারির 6, 7, 8 তারিখের মধ্যে কোনো একটা ক্যাওয়াজ তৈরি হতে পারে, রাজনৈতিক ক্যাওয়াজ তৈরি হতে পারে, যে ক্যাওয়াজটাকে কেন্দ্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ব্যাপারগুলো সামনে চলে আসতে পারে। সেগুলোর কি একটা লক্ষণ দেখা যাচ্ছে, নাকি স্রেফ এটা একটা চাওয়া, একটা প্রত্যাশা? সেটাই আমরা প্রথমবারের মতো ওসমান হাদির স্ত্রীকে রাস্তায় নামতে দেখেছি, যদিও তিনি গণমাধ্যমে কথা বলেননি, চেহারা দেখাননি, হিজাব পরেছিলেন, বোরকা পরেছিলেন, তার সামনে যে ফেস্টুন ছিল ফেস্টুন দিয়ে নিজের মুখ সবসময় ঢেকে রেখেছেন, কিন্তু তিনি উপস্থিত ছিলেন। কোনো কি বার্তা দিচ্ছে এই ব্যাপারটা? মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। ইনকিলাব মঞ্চের কাছে দেয়া বার্তায় বলা হয়, জাবির ভাই গুলিবিদ্ধ, জুমা শান্তাকে বুট দিয়ে পালানো হয়েছে। বিকেল 4টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সমাবেশ করছিল ইনকিলাব মঞ্চ। তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এর আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে আজ শুক্রবার অবস্থান কর্মসূচি পালন শুরু করে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা। এদিকে এ পরিস্থিতিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো চলছিল অবস্থান কর্মসূচি। যমুনার সামনে ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে 10 থেকে 12 জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় 70 থেকে 80 জন আন্দোলনকারী অবস্থান করছিলেন। এদিকে নবম পে স্কেল ঘোষণা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান ঘিরে সকাল থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর 1টার দিকে তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শরীফ ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। চিন্তাও করতে পারবেন না, নির্বাচনের কয়েকদিন আগে ওসমান হাদির অনুসারীদের গুলিবিদ্ধ করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ, বেশ কয়েকজন অবস্থা গুরুতর, নিহত হওয়ার সম্ভাবনা। অপারেশন চলছে। ওসমান হাদির মতই অবস্থা, কিন্তু ওসমান হাদির মতো হেভিওয়েট না হওয়ার কারণে মুহূর্তের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়নি। সাদিক ক্যামেরা বা বড় বড় ফিগাররা ফেসবুক পোস্ট না দেওয়ার কারণে ওরকম তোলপাড় সৃষ্টি হয়নি, কিন্তু ঘটনা কিন্তু সেম। গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, মাথায় গুলি লেগেছে, মাথার উপর আঘাত করে পরিকল্পিতভাবে পিটিয়ে মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। কারা করেছে? রাষ্ট্র করেছে, সরকার করেছে, সরকারি বাহিনী করেছে, সেনাবাহিনী, পুলিশ এরা করেছে। এর আগে রাতে ঘেরাও দেওয়া হয়েছিল তাদেরকে। অপরাধ কি? অপরাধ একটাই, তার ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন চায়। কারণ পুলিশ যে হাবিজাবি চার্জশিট দিচ্ছে এগুলো ভুয়া। জাতিসংঘের অধীনে তদন্ত চায় যে কারা এই ঘটনা ঘটিয়েছে। সরকার, রাষ্ট্রের একটা অংশ জড়িত, যেটা প্রকাশ করার সাহস ইউনুসের নাই। এখন আব্দুল্লাহ জাবের থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যে গুলিবিদ্ধ হলো, এর কনসিকুয়েন্স কি? হিসাব একটাই, এটা নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার উপক্রম। কিন্তু আমরা সতর্ক করছি, নির্বাচন স্থগিত করা যাবে না। অ্যাট দি সেম টাইম শরীফ ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে। কোনো একটা ছাড় দেওয়া যাবে না, নির্বাচন টাইমলি হতে হবে। তবে রাকসু ভিপি মারাত্মকভাবে আহত, রক্তাক্ত। শরীফ ওসমান হাদির স্ত্রীকে অপমান লাঞ্ছিত করা হয়েছে। যে শরীফ ওসমান হাদির স্ত্রীকে কেউ দেখে নাই, তিনিও বাধ্য হয়েছেন এখন রাজপথে নামতে। রাকসু নেত্রী ঝুমা, ইনকিলাব মঞ্চের নেত্রী, তাকে আওয়ামী স্টাইলে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, শারীরিকভাবে আঘাত করা হয়েছে। এখন এরকম হেভিওয়েট ফিগার জুলাই যোদ্ধাদের নির্বাচনের কয়েকদিন আগে পিটিয়ে গুলিবিদ্ধ করে, আল্লাহ না করুক কেউ যদি শহীদ হয়, শহীদ করে বাংলাদেশে নির্বাচন করবে, ইজ ইট পসিবল? ইনকিলাব মঞ্চ অলরেডি বলেছে যে সবাই রাজু ভাস্কর্যে আসেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি দিয়েছে। এখন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যদি ইনকিলাব মঞ্চের সাথে সংহতি প্রদর্শন করে, রাজপথে নেমে আসে, যদি বলে যে ওসমান হাদি হত্যার কারা হয়েছে, ডিজে ভাই না কে জড়িত, কোন উপদেষ্টা না তারিক জিয়া জড়িত না কি? ওদিকে জামাত আর এক ঘটনা নিয়ে বসে আছে, সেটা হচ্ছে জামাতের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সাথে বিএনপি এবং তারিক জিয়া জড়িত, প্রমাণ পেয়েছে জামাত। কিন্তু বিএনপি তার ক্ষমতা ব্যবহার করে যারা জড়িত তাদেরকে পার পাওয়ানোর চেষ্টা করছে এবং একটা নাটক সাজাতে যাচ্ছে। ডিবি অফিসকে ব্যবহার করার চেষ্টা করছে, যেহেতু প্রশাসনে বিএনপির প্রভাব মারাত্মক। কিন্তু জামাতের কাছে মাল আছে, মাল। এই মাল ছেড়ে দিলে আর এক তুলকামাল কাণ্ড বাংলাদেশে ঘটে যাবে। তো যদি এখানে খেলাটা কিন্তু জটিল লেভেলে চলছে, যদি বিএনপি তারিক জিয়া বাঁচার জন্য পুলিশের মাধ্যমে কোনো উল্টোপাল্টা নাটক মঞ্চস্থ করান আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক বিষয়ে, তাহলে জামাত মাল ছেড়ে দেবে বাজারে, তখন খেলা সব উল্টে পাল্টে তছনছ হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না কি ঘটবে। শুধু এটা না, নির্বাচনের আগ মুহূর্তে জামাতকে ভাবে পরিকল্পিতভাবে বিপদের মুখে ঠেলে দিবে, জামাত আঙ্গুল চুষবে, নেভার। 4 জন উপদেষ্টার গোপন মাল জামাতের হাতে, এগুলো ফাঁস করে দিলে তখন বুঝবেন খেলা কাকে বলে। এখন ওসমান হাদিকে হত্যা কারা করেছে? সরকারের কোন উপদেষ্টা জড়িত? এটা স্পষ্ট যে আওয়ামী লীগ বা সাধারণ কোন শুটাররা তাকে খুন করে নাই। ওখানে আওয়ামীপন্থী শুটারকে ব্যবহার করা হয়েছে, সে কোথায়, ওটা ওই রাষ্ট্রের একাংশের সহযোগিতায় পালাতে পেরেছে। কিন্তু এমন কেউ জড়িত এখানে অ্যাজ ইট ইজ সাগররুনি হত্যাকাণ্ড, যার নাম ইউনুস সরকার নিতে পারে না, হাসিনাও পারেনি। এমন কে হতে পারে হত্যার সাথে জড়িত যার নাম ইউনুস নিতে পারে না, হাসিনাও পারেন? কয়েকশোবার চার্জশিট দেওয়ার ডেট পাল্টে গিয়েছে, কিন্তু সাগররুনি হত্যাকাণ্ডের মামলার চার্জশিট দেওয়া যায়নি। আর এখানে ওসমান হাদির এটা একটা নাটক করার চেষ্টা করা হয়েছিল, কয়েকজন লোককে অভিযুক্ত করে একটা দেওয়া হয়েছিল, কিন্তু এইসব চার্জশিট জাতি খায়নি, মামলার বাদী গ্রহণ করেনি। এখন জাতিসংঘের অধীনে তারা তদন্ত চাচ্ছে, এর মানে আসল কালপ্রিটকে বের করতে হবে। কিন্তু সরকার বিষয়টা ডিল করতে যে ভুল করেছে, সরাসরি গুলির মতো সাউন্ড গ্রেনেড এবং যেভাবে গুলিবিদ্ধ হয়েছে, তাতে কেউ একজন নিহত হলে আমার মনে হয় না যে নির্বাচন হওয়ার পরিস্থিতি থাকবে। জামাত নেতাকে হত্যা করে পার পেয়েছেন, কিন্তু ইনকিলাব মঞ্চের কাউকে হত্যা করে পার পাবে না। পরিস্থিতি সামাল না দিয়ে, সবকিছু স্বাভাবিক না করে নির্বাচন করতে পারবে বলে মনে হচ্ছে না। অতএব আমরা সন্দেহ সংশয়ের মধ্যে আছি, উদ্বেগজনক সময় পার করছি। দর্শক এখানে দেখেন, রিয়াদুল ইসলাম জুবা নামের একজন ইনকিলাব মঞ্চের কর্মী,
তার মোবাইল পুলিশ নিয়ে গেছে এবং এখানে ওরা সন্দেহ করছে যে এই মোবাইল ফোন নিয়ে আর অঘটন ঘটাতে পারে, ব্ল্যাকমেইলিং এর ঘটনা ঘটতে পারে। এবং দেখবেন যে কচুকাতি সাংবাদিকের দিকে নজর রাখবেন, কারণ এই যে পুরো ঘটনা এগুলোর মাস্টার মাইন্ড, এগুলো স্ক্রিপ্টের বিহাইন্ড দ্য সিনে আছে কচুকাত ডিজে ভাই। এই জন্য দেখবেন সেই কচুকাতি সাংবাদিক জুলকারনাইন সাহেবের বিভিন্ন ফেসবুক পোস্ট সামনে আসে, গোপন বিভিন্ন বিষয় বাজারে ছেড়ে দিচ্ছে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য। জাস্ট ওয়েট এন্ড সি। দর্শক, এই রিয়াজ ছেলেটার মাথায় ও পিঠে প্রচন্ড আঘাত করা হয়েছে, কয়েকবার বমি করেছে, কান ঝিনঝিন করছে। আপনি চিন্তা করছেন ইনকিলাব মঞ্চ ওসমান হাদিকে যে রেসপেক্ট দেখিয়েছে ইউনূস সরকার, সেই ওসমান হাদির হত্যার বিচারে দাবি করার কারণে তাদেরকে এই অবস্থা করা হচ্ছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর মানে একটা বিরাট গোষ্ঠী পেছন থেকে কলকাঠি নাচছে এবং এরকম একটা পরিকল্পিত পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন বানচাল করা যায়। 111 ঘটনার ষড়যন্ত্র। কিন্তু না, আমাদের কথা ক্লিয়ার, নির্বাচন, সংসদ নির্বাচন হোক বা না হোক, গণভোট হতেই হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে সংসদ নির্বাচন হতে হবে, তবে সুষ্ঠু হতে হবে। এবং সংসদ নির্বাচন বা এগুলো যদি না হয়, 111 বা আর্মি কিছু একটা করবে অসম্ভব, ক্যান্টনমেন্টে ঈদ থাকবে না, একটাও ট্যাঙ্কের নাট বল্টু থাকবে না, হিসাব ক্লিয়ার। দর্শক, জাতীয় নির্বাচন না হলে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে হবে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে, জাতিকে নির্বাচনমুখী রাখতে হবে, উল্টো পাল্টা কিছু হবে না। তবে এগুলো আশঙ্কার কথা। আমরা চাই, বিশ্বাস করি যে ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চের উপর, এর সমাধান একটাই, ওসমান হাদি হত্যার রহস্য উদ্ঘাটন করা এবং কয়েকদিনের মধ্যে ইউনূস যেন ঝুঁকি দিয়ে সব ফাঁস করে দেয়, এই জাতি ইউনূসকে রক্ষা করবে এবং টাইমলি নির্বাচন হতে হবে। তবে পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে মোড় নিচ্ছে, অশনি সংকেত। ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, প্রায় 2 মাস পেরিয়ে গেলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই হাদি হত্যার বিচারে। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন, আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতারা। এদিন কর্মসূচিতে যোগ দেন প্রয়াত ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি। আরও নেতাকর্মী মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানেই বসে পড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, দিতে থাকেন নানা স্লোগান। অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে আসেন ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ছিলেন প্রায় মাঝরাত পর্যন্ত। প্রধান উপদেষ্টা ওসমান হাদির প্রতিনিধিদের কাছে দেখা করতে টাল্টিপাল্টি দেখায়, কোনো ধরনের হাঙ্কি-পাঙ্কি করবেন না। ইনকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, ওসমান হাদি হত্যার বিচারে কোনো আগ্রহ নেই অন্তর্বর্তী সরকারের। দাবি দ্রুততার সাথে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। তবে রাতে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চের দাবি মেনে নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লেখেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে যত দ্রুত সম্ভব তদন্ত পরিচালনার প্রস্তাব দেওয়া হবে। এই ঘটনায় পূর্ণ বিচার নিশ্চিত করার অঙ্গীকারে অন্তর্বর্তী সরকার অটল রয়েছে এবং এ ধরনের তদন্তে সরকার সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান শফিকুল আলম। যদিও প্রেস সচিবের ফেসবুক পোস্টের পরও আন্দোলন অব্যাহত রেখেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বৃহস্পতিবার মধ্যরাতে জানানো হয়, জাতিসংঘের অধীনেই শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করতে হবে। এ বিষয়ে যতক্ষণ অবধি চিঠি ইস্যু হবে না ততক্ষণ চলবে আন্দোলন। আমাদের দেখাইতে হবে এই চিঠিতে সে কি লিখছে, নয়তো আমরা কোনোদিন জানবোই না যে জাতিসংঘ কেন এই চিঠি ফেরত দিছে অথবা জাতিসংঘ কেন এই চিঠি গ্রহণ করছে। আমাদের এই ব্যাপারে স্পষ্ট ধারণা থাকতে হবে, যার কারণে সে এখন এই চিঠি ইস্যু করুক বা আগামীকাল এই চিঠি ইস্যু করুক, সাথে সাথে জনগণের উদ্দেশ্যেও এই চিঠি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে দিয়ে দিতে হবে, সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিতে হবে। শুক্রবারের মধ্যেই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলে ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারিও দেন ইনকিলাব মঞ্চের এই নেতা। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।